আমি গত পরশুদিন একটা কন্টেন্ট রিলিজ করছিলাম যে আমাদের বেশিরভাগ ব্যাটসম্যান কেন এই লেগ সাইডে বেশি খেলেন, এই সব বামপন্থী হয়ে যাচ্ছেন কেন। এই কন্টেন্টটা আমি আসলে আপ্লুত হয়ে গেছি যে এত মানুষ এটা নিয়ে কথা বলছেন, এটা দেখছেন। ৫-৬ হাজার দর্শক আমার জন্য বিরাট ব্যাপার। ফলে আমি আসলেই খুব মুগ্ধ হয়েছি এবং এইটা আমি অনেকগুলো মেসেজও পাইছি। বেশিরভাগ কন্টেন্টের পরে একটা দুটো মেসেজ পাই। তো এই কন্টেন্টের পরে একটা মেসেজ এক ভদ্রলোক দিচ্ছেন, ওনাকে আমি আর পার্সোনালি রিপ্লাই না দিয়ে আমার মনে হলো যে ব্যাপারটা একটু আলোচনা করা দরকার। উনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলছেন যে দাদা, আপনি যে ইস্যুগুলো বললেন এগুলো তো খেলোয়াড়দের বোঝার কথা এবং নিশ্চয়ই তাদের আশেপাশে থাকা কোচদেরও বোঝার কথা। তাহলে তারা এগুলো সমাধানের জন্য কোনো কাজ করে না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি এই জিনিসটা নিয়ে ভাবলাম, ভাবতে গিয়ে দেখলাম যে আসলে এইটার উত্তর আমরা প্রায় সবাই একই রকম জানি, তারপরেও একটু ব্যাপারটা বলা যায়। সেটা হচ্ছে আমাদের খেলোয়াড়দের ইগো। তারা আসলে নিজেদের কোনো কিছু নিয়ে, কোনো পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী না, এবং ইগোটা তাদের কিভাবে শেষ করে দেয়, আমাদের খেলোয়াড়দের ইগো কিভাবে তারা প্রতিপক্ষকে জেদ দেখায় এবং নিজের ওই অবস্থানে অনড় থাকতে চায়, সেই জিনিসটা একটু আজকে আলোচনা করি। এটা তারা বিভিন্ন সময় কিভাবে মিডিয়াতে বলেও ফেলে, সেই জিনিসটা আজকে একটু আলোচনা করি। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওই যে লেগ সাইডে খেলা বিষয়ক যে কন্টেন্টটা, এটা যারা দেখছেন। আমার চ্যানেলেতে এমনিতেই বেশি ভিউ হয় না, লম্বা লম্বা কন্টেন্ট, অল্প কিছু ভিউ হয়। আমার জন্য এটা মোর দ্যান এনাফ। এত লোকের আশীর্বাদ, এত লোক যে দেখেন, ২-৪ হাজার লোক দেখেন, অনেক বড় ব্যাপার। কিন্তু এই কন্টেন্টটা আমার ধারণা ছিল যে ১,০০০ লোকও দেখবেন না। সেখানে এই কন্টেন্টটা আমি সর্বশেষ যখন দেখছি ৫,০০০-এর উপরের লোক একটু হলেও দেখছেন, অনেকে অনেকটাই দেখছেন এবং সবচেয়ে বড় কথা, অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি একজন একেবারে অযোগ্য মানুষ, বিনয়ের কথা বলতেছি না, একেবারেই এইসব টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলার জন্য অযোগ্য মানুষ। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে মূলত ফিচার জার্নালিজম করছি। আমি আপনাদের একদিন আমার অবস্থানটা বুঝায় বলবো। অনেকে আমাকে জাজ করতে একটু ভুল করেন, এই অর্থে আমাকে একটু বড় করে দেখেন। আবার কেউ অবাক হন যে উনি এই জাতীয় কথা কেন বলতেছেন। আমার ক্যারিয়ারটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে ওই অর্থে মানে অনুসন্ধানী সাংবাদিক বা টেকনিক্যাল সাংবাদিকতা কখনো করি নাই। ফলে ওই দক্ষতা আমার নাই। ওই কন্টেন্টটা সেজন্য আমার জন্য খুব অযোগ্য মানুষের হাতে একটা কন্টেন্ট ছিল, মূলত ইন্টারনেটের ভরসায় কথা বলছি। সেখানে ভুলভাল থাকতেও পারতো, আছে কিনা এখনো জানি না, কিন্তু লোকেরা অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ওই প্রসঙ্গেই এক ভদ্রলোক যেটা কোশ্চেন করছেন যে এরা কেন নিজেদের বদলানোর জন্য কাজ করে না। দেখেন, এই কোশ্চেনটা আমরা দীর্ঘকাল ধরে ক্রিকেটারদের কাছ থেকে বোঝার চেষ্টা করে আসতেছি। শুধু ব্যাটসম্যান না, আমাদের বোলার, স্পিনার বলেন, পেসার বলেন, কেউ নিজেকে নিয়ে কাজ করার জন্য খুব বিরল কিছু ব্যতিক্রম ছাড়া কেউ খুব একটা উদগ্রীব হয় না। আপনি সারা পৃথিবীতে দেখবেন যে কোনো একটা ব্যাটসম্যান যখন কোনো একটা জিনিস নিয়ে বারবার প্রবলেমে পড়তে থাকে, তখন সে কাজ করে, ওটা নিয়ে কাজ করে, ওটা নিয়ে কাজ করার জন্য সে ছোটাছুটি করে। এটার সেরা উদাহরণ এই মুহূর্তে আমার মাথায় আসতেছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি একসময় বাউন্সি বল খেলতেই পারতো না। মানে তার জন্য বাউন্সি বল খেলা, আমাদের সাবকন্টিনেন্টের খেলোয়াড় প্রায় সবারই এই প্রবলেম, তারা সেনা কান্ট্রিতে গিয়ে বাউন্সি বল খেলতে পারে না। আর সেই বাউন্স যদি প্রচণ্ড পেসের মধ্যে হয়, তাহলে এই যে কানের কাছ থেকে যখন যাবে, ধুতির কাছ থেকে, ওটা খেলতে পারবে না। ওটারে ওরা বলে চিন মিউজিক। মানে ওইটা ওই বল সাঁয় করে যখন যাবে তখন এশিয়ানরা যে লাফলাফি করে, ওটারে ওরা বলে চিন মিউজিক। তো এইটার নিয়ে একটা অস্ট্রেলিয়া ট্যুরের আগে, আমি এক্সাক্ট সাল ভুলে গেছি, ওই অস্ট্রেলিয়া ট্যুরের আগে সৌরভ খুব মানে একটা বিব্রতকর অবস্থায় পড়ল। সে খুব দাপুটে ক্যাপ্টেন, সে ইন্ডিয়ারে মোটামুটি একের পর এক নানা রকম ইতিহাস গড়ে দিচ্ছে। সেই লোকটারে নিয়ে হাসাহাসি চলতেছে অস্ট্রেলিয়ায় যে আসতেছে সৌরভ, চিন মিউজিক হবে, সৌরভটা কাত করে ফেলবে ওই বাউন্সার দিয়ে। সৌরভ কি করছে, খুবই সন্তর্পণে এই অস্ট্রেলিয়া ট্যুরে ২-৩ মাস আগে অস্ট্রেলিয়া চলে গেছে। ও অন্যান্য সমস্ত ঘরোয়া খেলা টেলা বাদ দিয়ে ও চলে গেছে অস্ট্রেলিয়ায়, এবং সম্ভবত একটা ওয়ানডে সিরিজও মিস করছিল এটার জন্য। অস্ট্রেলিয়ায় গিয়ে কি করছে, এই যে তারপরে সবচেয়ে বড় শত্রু যিনি হলেন গ্রেগ চ্যাপেল, আসলে তো গুরু গ্রেগ, পণ্ডিত, ব্যাটিংয়ের বিরাট ব্যাপার। গ্রেগ চ্যাপেলের সঙ্গে সে কাজ করলো প্রায় ৩-৪ মাস, শুধুমাত্র এই বাড়তি বাউন্সের বল, বাড়তি পেসের বল কিভাবে খেলবে।
তারপরে তো সেই ইতিহাস করে ফেললো, ওই সফরে সেঞ্চুরি করলো, অস্ট্রেলিয়ারে হারাইলো, ডমিনেট করলো, পুল হুক করে পাগল বানায় ফেললো। এই জিনিসটাকে সৌরভের জেদ, নাকি এই জিনিসটা সৌরভের নমনীয়তা? আপনি কি এটাকে জেদ হিসেবে দেখেন? তাহলেই আপনি ভুল করতেছেন, এবং তাহলেই আপনি আসলে বাংলাদেশি ক্রিকেটারদের পথে হাঁটতেছেন। আমরা এটাকে দেখতে পছন্দ করি ইগো দেখানো। সৌরভ ইগো দেখায় না। ইগোই যদি দেখাতো তাহলে তো সে নিজেকে নিয়ে কাজ করতো না। সে মেনে নিত না যে আমার এই দুর্বলতাটা আছে। কারণ আপনার কাজ করার পূর্ব শর্ত হচ্ছে অ্যাড্রেস করা যে ইয়েস আই হ্যাভ এ প্রবলেম। সেটা সৌরভ অ্যাড্রেস করছে, করে কাজ করতে গেছে, কাজ করার পরে আউটপুট হিসেবে ঔদ্ধত্য দেখাইছে। আউটপুট হিসেবে আপনি ঔদ্ধত্য দেখান, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ইগো, নিজের অহংকার, নিজের জেদ এবং প্রতিপক্ষরে তুচ্ছ করে দেখায় দেওয়া, এই জিনিসটা নিজেকে না বদলায় করা যাবে না। সেটা করতে গেলেই আপনি আর গ্রেটের পথ থাকতে পারবেন না, আপনি মিডিওক্রিটিতে থেকে যাবেন, মিডিওক্রিটিতে আটকে যাবেন। এখন আমাদের কম বেশি বেশিরভাগ, বিশেষ করে এই জেনারেশন ধরে কথা বলাটা না এক ধরনের, এটাও আমার কাছে এক ধরনের রেসিজম মনে হয়। না বলে পারি না। আমাদের আগের জেনারেশনের ভিতরে এই প্রবলেমটা খুব একটা ছিল না। আমরা তো সাকিব আল হাসানরা দেখছি, যখন সে ফিল করছে যে 2019 বিশ্বকাপে ভালো করতে তার কিছু চেঞ্জ করা দরকার, তখন কিন্তু সে নিবিড় অনুশীলন করছে। বিকেএসপিতে দরজা জানলা আটকায় 4-5 জন স্পেশালিস্ট কোচ নিয়ে, এই ফাহিম ভাই, সালাউদ্দিন ভাই, একজন বক্সিং কোচ, একজন দৌড়বিদ, একজন ফিজিওথেরাপিস্ট, পুরো একটা টিম নিয়ে নিজের খরচে অনুশীলন করছে। আবার সালাউদ্দিন ভাইরে উড়ায় নিয়ে গেছে ইন্ডিয়ায়। সাকিব করছে না, দফায় দফায় করছে। বাংলাদেশের ইতিহাসে তো সবচেয়ে বেশি অ্যারোগেন্ট, ইগোইস্টিক ছেলে মনে হয় সাকিব ভাই, কই না? সাকিব যখনই বুঝছে যে তার কাজ করা দরকার, সে কাজ করতে তার স্যারদের কাছে ছুটে গেছে, কখনো কখনো স্পেশাল সেট আপ করছে। মুশফিক করছে এটা, তামিম করছে, আমরা আগের জেনারেশনে বহু ক্রিকেটারকে এটা করতে দেখছি। যখনই তারা ফিল করছে এটা করছে, তারা তারা নিজেরা ভাঙচুর করার জন্য রেডি হয়েছে। বহু ব্যাটসম্যান আমরা জানি যে নিজের স্টাইল চেঞ্জ করছে, নিজেকে চেক করছে, ক্রস চেক করছে, এরকম সব ঘটনা ঘটছে। কিন্তু এই সময়ে এসে আমরা দেখতেছি, এক নাম না বলে সম্প্রতি একজন ওপেনার একটা প্রিন্ট মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমি যদি আমার এই বাজি ফুটওয়ার্ক নিয়ে রান পাই তাহলে সমস্যা কি? এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি এটা ক্রিটিক হিসাবে বলতে পারি যে বাজি ফুটওয়ার্ক নিয়ে কেউ যদি রান পায় ইটস ওকে, কিন্তু খেলোয়াড় যখন ওটা বলে ফেলে তার মানে সে তার তৃপ্তির শেষ সীমায় পৌঁছায় গেছে, সে তার ইগোর চরমতম মুহূর্তে পৌঁছায় গেছে, আর তার পৃথিবীতে দেওয়ার কিছু নাই। সে হয় চরম সীমায় উঠে গেছে, সচিন টেন্ডুলকারকে ছাড়ায় উঠে গেছে, আর নতুবা অধঃপতিত হয়ে মাটিতে মিশে গেছে। যে লোক ফিল করে যে আমি যদি এভাবেই রান করতে পারি, ওই যেটা আমি থাম্বে লিখছি, আমি তো এভাবেই খেলি। আমাদের অনেক ক্রিকেটারের কাছ থেকে আমি এই টোনটা শুনছি, আমি তো এভাবেই খেলি। মানে কি রে ভাই, আপনি এভাবে খেললে চলবে না। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ফ্ললেসও হন, আমি ধরে নিচ্ছি আপনারা যারা এগুলো কথা বলেন তারা একদম ফ্ললেস, তাদের কোনো ত্রুটি নাই, তারপরেও আপনাকে নিজেকে নিয়ে কাজ করতে হবে। ওই যে মুশফিকের কন্টেন্টে আমি একটা কথা বলছি যে আপনার যদি একটা জায়গায় স্থির থাকতে হয় আধুনিক যুগে, তাও 100 কিলোমিটার জোরে দৌড়াইতে হবে। কারণ আপনি স্থির থাকবেন, বাকিরা কি চুপ করাতে বসে থাকবে? বাকিরা দুপাশ থেকে ছুটতে থাকবে, আপনি 100 কিলোমিটার পেছনে পড়ে যাবেন। শুধুমাত্র নিজের অবস্থান ধরে রাখতে হলেও আপনাকে প্রবল পরিশ্রম করতে হবে, প্রতিদিন নিজেকে ভাঙচুর করতে হবে। সেম টেকনিকে, সেম স্টাইলে আপনি 3 মাসও টিকবেন না যদি আপনি প্রতিনিয়ত নিজের কিছু চেঞ্জ না করেন, প্রতিনিয়ত কাজ না করেন। কারণ আপনাকে নিয়ে প্রচুর ছেঁড়া কাটা হবে, প্রচুর বিশ্লেষণ হবে, অ্যানালিসিস হবে। আজকাল 18-19টা ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ করে অ্যানালিস্টরা, বুঝেন কোন লেভেলে, এবং তাদের এই কাজগুলোতে হেল্প করে বিশ্ববিখ্যাত সব সফটওয়্যার, এআই দিয়ে অ্যালগোরিদম তৈরি করে তাদের এইসব কাজে হেল্প করে যে ওর দুর্বলতা খুঁজে বের করা। আপনি সেখানে বলতেছেন যে আমি এভাবেই রান করি, এভাবেই করে যাব, তাই হয়? এটা এই দুনিয়া। এর সঙ্গে হচ্ছে আপনারা টেকনিক্যালি দুর্বল, আপনাদের এক্সপোজ করা তো ওয়ান টুকা মামলা। হয় কি আমাদের এখানে বা পৃথিবী জুড়ে যে কোনো ক্রিকেটার, সে টেকনিক্যালি দুর্বল হোক আর সবল হোক, যখন প্রথম আসে যদি আনইউজুয়াল দু একটা কিছু করতে পারে, স্পিনাররা আসে মিস্ট্রি বল করে, পেসাররা আসে একটা দুইটা কাটার করে, আমি মুস্তাফিজরে বলতেছি না, অনেকে এটা ট্রাই করে, আর ব্যাটসম্যানরা এসে কিছু আনইউজুয়াল শট করে, শুরুর একটা দুটো সিরিজে সে একেবারে অপরাজয় হয়ে যায়। কারণ কি তখনও তার সম্পর্কে কোনো ডাটা অ্যানালিস্টদের কাছে নাই। যেই এক্সপোজ হয়ে যায় 3 সপ্তাহের মাথায়, ওই ছেলে আজ জীবনে রানও করতে পারে না, উইকেটও পায় না।
ওইটাই হচ্ছে আপনার পরীক্ষার সময়। এবং আপনি যদি টেকনিক্যালি দুর্বল হন তাহলে আপনি যে কারো আগে ধসে পড়বেন, যে কারো আগে এক্সপোজ হবেন। ফলে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। ওই কথাটা আপনি ভুলেও ভাবতে পারবেন না যে আমি তো এভাবেই রান করি। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনি ফ্ললেস হলেও পারবেন না, আর আপনি টেকনিক্যালি যেহেতু ত্রুটিপূর্ণ আপনার পারার কোনো সুযোগ নেই। ফলে আপনাকে প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হবে। আপনার কি কি দুর্বলতা আছে এগুলো আগে অ্যাড্রেস করতে হবে। যখন এগুলো নিয়ে কথা ওঠে, সোশ্যাল মিডিয়ায় কথা হয়, ক্রিটিকরা কথা বলেন, কন্টেন্ট ক্রিয়েটররা কথা বলেন, মিডিয়ায় লেখা হয়, বেশিরভাগ ক্রিকেটার এগুলো উড়ায় দেয়, শুনতেই চায় না এই আলোচনা। তারা এগুলো শুনলে বিরক্ত হয় যে আমি অফসাইডে খেলতে পারি না বলে আমার নিয়ে ট্রল হয়। হ্যাঁ ভাই, আপনি তো খেলতে পারেন না বলেই ট্রল হয়। এটা অ্যাড্রেস করেন, আগে নিজেকে মেনে নেন। আমি এখানে জাকের আলীকে খুব একটা ধন্যবাদ দিতে চাই। পুরোপুরি সত্যি কিনা কথাটা জানি না, কিন্তু সম্প্রতি ফেসবুকে তার কিছু ছবি দেখলাম, সে তামিম ইকবালের সঙ্গে কাজ করতেছে, সঙ্গে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করতেছে। তো অনেকেই লিখছেন যে তামিম যেহেতু অফে অসাধারণ ব্যাটসম্যান, হয়তো তামিমের কাছ থেকে সে অফের ব্যাপারটায় কাজ করতে চাচ্ছে। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সে নাকি অফ নিয়ে কাজ করতেছে। পুরো ব্যাপারটা মানে এখনো পর্যন্ত রিউমার, আমি কারো কাছ থেকে শুনি নাই, এটা ফেসবুকেই শুধু দেখছি। যদি সেটা হয়, জাকেরকে আমি স্যালুট দিব যে আপনি আপনার সমস্যাটা আইডেন্টিফাই করতে পারছেন, অ্যাড্রেস করতে পারছেন। আইডেন্টিফাই তো দুনিয়াবাসী করছে, অ্যাড্রেস করছেন যে ওকে আমার একটা প্রবলেম আছে, এখন আপনি এগোতে পারবেন। অবশ্যই এগোতে পারবেন, সমাধান আছে, কেউ না কেউ সমাধান আপনাকে দিবে। বা এই যে সাদমান সম্প্রতি নিজ খরচে গিয়ে হাতুর সিং এর সঙ্গে বুট ক্যাম্প করে আসলো অস্ট্রেলিয়ায় গিয়ে, উপকারিতাটা টের পাচ্ছেন না? পরপর দুটো টেস্টে কত সুন্দর ব্যাট করতেছে। সাদমানের তো অনেক দুর্বলতা এর মাঝে প্রকাশ পেয়েছিল, সেগুলো কিছুটা হলেও নিশ্চয়ই মিটছে। তা নাহলে এত সুন্দর রান করতেছে কিভাবে? আপনাকে সবসময় কাজের মধ্যে থাকতে হবে, সব সময়, সব সময়। দেখেন, এই যে ইগো দেখানোর যে এভাবেই করতেছি, বা এই যে সম্প্রতি বিজয় টেস্টের ডাক পাইল, বিজয় যে অ্যাটিচিউডটা করলো, আমি এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি। আর বিজয় এত রান করে, আমি ভাবছিলাম যে ওর ছোটবেলার প্রবলেমগুলো নিয়ে ও কাজ করে ফেলছে। ও হ্যান্ড আই কম্বিনেশন হয়তো বাড়াইছে, ফুটওয়ার্ক আর ঠিক করতে পারবে না হয়তো আর জীবনে, কিন্তু এগুলো নিয়ে কাজ করছে, কাজ করে হয়তো এই জায়গাটা আসছে। কোনো কিছু করে নাই, সে ওই অবস্থায় ইন্টারন্যাশনাল লেভেল চলে আসছে, এসে আমাদের সবাইরে হতাশ করছে। এরা কেউ কাজ করতে চায় না, ইগো দেখায় যে না আমি মেরে দিব, আমি পেরে যাব, এদের যখন পারি ওদেরও পারবো। ভাই এটা যদি হতো তাহলে একজন সচিন টেন্ডুলকারের নাম আপনারা জানতেন না, তাহলে একজন এবি ডিভিলিয়ার্সের নামও জানতেন না, কুমার সাঙ্গাকারার নামও জানতেন না। সচিন টেন্ডুলকারের ওই 241 রানের ইনিংসটার কথা মনে আছে আপনাদের? অস্ট্রেলিয়ায় খেলছিল তখন সচিন একটু সামান্য ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মোস্ট প্রবলি ওই টাইমে ইন্ডিয়ার কোনো একটা পত্রিকা শিরোনাম করছিল এন্ডুলকার। কত বড় দুঃসাহস চিন্তা করেন, সচিন টেন্ডুলকারের নাম বিকৃত করে, এবং সেটা বাজে করে বিকৃত করে হেডিং করছিল। সচিন কোনো কথাটা বলেন নাই, কোথাও কোনো শব্দ করেন নাই। ওনার প্রবলেমটা হচ্ছিল ওই যে বিরাট কোহলি মাঝে যে প্রবলেমটা পড়লেন, ফিফথ স্টাম্প বা সিক্সথ স্টাম্পের বলটা কাভার ড্রাইভ করতে গেলে বা কাভারে খেলতে গেলে উইকেটের পেছনে ক্যাচ চলে যাচ্ছিল। এখন কাভার ড্রাইভ, সচিন টেন্ডুলকারের কাভার ড্রাইভ হচ্ছে পৃথিবীর সুন্দরতম জিনিস। আপনি যদি ক্রিকেটের কিছু একটা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তার মধ্যে সেই তালিকায় সচিন টেন্ডুলকারের কাভার ড্রাইভ থাকবে। এবং সচিনও তার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কাভার ড্রাইভ করা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্যাটসম্যান যারা গ্রেট হন তাদের অনেকগুলো সিগনেচার শটের মধ্যে কাভার ড্রাইভটা থাকে। কাভার ড্রাইভ একটা মাস্টারির জায়গা। ওই কাভার ড্রাইভ করার পরে ছবির মতো ফলো থ্রুতে ব্যাটটা উঠবে, এটা দেখতে খুব সুন্দর লাগে এবং ব্যাটসম্যানরাও খুব এনজয় করেন এটা। কারণ এটা কাইন্ড অফ ব্যাটসম্যানকে বিট করে দেওয়া, যে বেশিরভাগ ক্ষেত্রে এগেনস্ট দ্য পেস, কাভার ড্রাইভ তো এগেনস্ট দ্য পেস খেলতে হয়, এগেনস্ট দ্য টার্ন খেলতে হয়, বিরাট মাস্টারির ব্যাপার। সচিন সারা জীবন এটাতে মাস্টারি করে আসছেন, এখন উনি কী করে এটা অফ করবেন? এটা অফ করে ওনার পক্ষে খেলা সম্ভব? অবশ্যই সম্ভব। এই লোকটা সর্বকালে সেরা হয়েছে এইটা বললেই যে আমি আর কাভার ড্রাইভ করবো না। উনি গেছেন অস্ট্রেলিয়ায় খেলতে, ওরা প্রস্তুত হয়ে রয়েছে যে ওরা সমানে ওই অফ স্টাম্পের বাইরে ফিফথ স্টাম্প সিক্সথ স্টাম্পে চ্যানেলে বল করে যাবে। কাভার ড্রাইভ করার চেষ্টা তো সচিন করবেই, করলেই আউট না। 241 রানে ইনিংস খেলছে, নট এ সিঙ্গেল কাভার ড্রাইভ, কোনো কাভার ড্রাইভ করে নাই। মানে দুনিয়ার হেন কোনো পণ্ডিত নাই যে ওই ইনিংসকে মাথায় তুলে রাখে না। অনেকেই বিশ্বাস করেন যে ওটা সর্বকালের সেরা টেস্ট ইনিংস। এই অর্থে না যে আপনি কেমন প্রতিপক্ষের বিপক্ষে কি করছেন, এই অর্থে যে আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারেন। আপনি ক্রিকেট খেলতে আসছেন,
আপনি দুনিয়ার বুকে নিজের পরিচয় দিতে আসছেন যে কোনো মাধ্যমে, সেখানে আপনি যখন আত্মনিয়ন্ত্রণের এই রূপটা দেখাবেন, 241 রান পর্যন্ত যাওয়া মানে দুদিনের মতো ব্যাট করা, সেটা নিজের সবচেয়ে পছন্দের শটটা না করেই, এইটাই হচ্ছে সর্বোচ্চ ত্যাগ। এটা অনেকে করছেন, কুমার সাঙ্গাকারা করছেন, একবার ইউনুস করছিলেন। ইউনুস পুল করতে খুব পছন্দ করেন। শ্রীলঙ্কার এগেনস্ট একটা ম্যাচে 177 না কত করছিলেন, একটাও পুল করেন নাই, ইচ্ছা করে, কারণ ট্র্যাপ করে রাখছিল ওরা, যে পুল করলে ওনার ওই মুহূর্তটায় পুলটা কেন যেন কানেক্ট হচ্ছিল না। ওরা কি করছে, ওই স্কোয়ার লেগে এবং পাশাপাশি দুইটা ফিল্ডার টানা দিছে, যে পুল করতে একটু ডিসকানেক্ট হলেই ইনুস শেষ। ইনুস একটাও পুল করে নাই পুরো ইনিংসে, এবং ওইটা সম্ভবত পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভালো চেসগুলোর একটা। এটা করছে এবি ডিভিলিয়ার্স করছে। এবি ডিভিলিয়ার্স যে মাঠে নামা মানে 360 ব্যাটিং, সেই লোক সারা দিন বৈশা 22 রান করছে। এই দিন আমরা দেখছি না ইন্ডিয়াতে উইকেটে মরার মতো পড়ে আছে। ওই তার তো ইগোতে লাগে নাই যে আমার সামনে দিয়ে এরকম লোপ্পা লোপ্পা বল চলে যাচ্ছে, আমি মারতে পারতেছি না, বোলার বোধে জিতে যাচ্ছে না, ওইটারে জয় বলেন না। এখন একটা পুরনো কথা টানি, এই যে আমাদের সুমন ভাই, সুমন ভাই দারুণ পুল করতো, দেখতে খুব সুন্দর না, কিন্তু পুল করে প্রচুর রান করতো, প্রচুর। আবার সুমন ভাই ওই ট্র্যাপে খুব পা দিত। ওই যে পুল যারা করতে পছন্দ করে, ফিল্ডাররা, অপোজিশন ক্যাপ্টেন, ওই স্কোয়ার লেগে একটা ফিল্ডার, পাশাপাশি একটা দুটো ফিল্ডার দিয়ে এই ট্র্যাপে ফেলে। সুমন ভাই তার জীবনে কিন্তু বহুবার ওই জায়গায় আউট হয়েছে। এখন এটা আউট হয়েছে কেন? সুমন ভাই কি দেখে নাই ওখানে ফিল্ডার দিছে? সুমন ভাই ওই আপোষটা করে নাই। ওই সুমন ভাই ওই জেদ দেখাইতে গেছে। এই জেদের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ তো বাংলাদেশে করে গেল আশরাফুল। দিনের পর দিন তারে ট্র্যাপ করার জন্য থার্ড ম্যানে ফিল্ডার দিছে, সে থার্ড ম্যানের উপর থেকে ওই স্ল্যাশ করে বের করে দেওয়ার চেষ্টা করছে, কাট করে না, এরকম করে বের করে দেওয়ার চেষ্টা করছে, থার্ড ম্যানে ক্যাচ চলে গেছে। আশরাফুল যদি একটু ইগোটা ঝেড়ে ফেলতে পারতো, তাহলে তো অন্য আশরাফুলরে আমরা দেখতাম, ওরে যে জায়গায় ট্র্যাপ করতো ও সেই জায়গা থেকে জেদ দেখাইতো, যে না ওই জায়গায় ফিল্ডার দিচ্ছে, আমার টার্গেট করে ওই জায়গার উপর দিয়ে মারবো। এটা ক্রিকেট না রে ভাই, এটা ক্রিকেট না। তো ওই যারা করছেন ওগুলো, তারপরেও তাদের একটা কোয়ালিটি নিয়ে এটা করছে। আশরাফুল বহুবার আবার ওটা জবাবও দিছে। ওই ঠিকই থার্ড ম্যানের উপর দিয়ে বারবার ছক্কা মেরে দিছে, ঠিকই ওই লং অফের উপর দিয়ে ছক্কা মেরে দিছে, লং অনের উপর দিয়ে ওরে বিট করার জন্য বোলার ফাঁদ পাচ্ছে, ও এটা জবাব দিছে। সেটা যথেষ্ট যোগ্যতা নিয়ে, যথেষ্ট প্রস্তুতি নিয়ে কেউ যদি জবাব দেন, আমার কোনো আপত্তি নেই, যেটা সৌরভ করছে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমার আর কিছু চেঞ্জ করার নাই, আমার আর কিছু করতে হবে না, তাহলে ভাই আপনি ফিনিশড, আপনি ফিনিশড। দেখেন, আপনারা টাকা পয়সা কম কামান না, নিজের পেছনে ইনভেস্ট করেন না। এই যে কাজ করা, কাজ করা মানে তো কিছু টাইম ইনভেস্ট করা, কিছু টাকা ইনভেস্ট করা। যান না একটা সিজন মাইনর কাউন্টিতে খেলে আসেন। ওই যে বুলবুল ভাইয়ের সঙ্গে পডকাস্ট করতেছিলাম, বুলবুল ভাই বলতেছিলেন যে আমাদের জেনারেশনে একটা সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আমরা অফ সিজনে মাইনরে চলে যেতাম, মূল কাউন্টি দলে তো আমাদের নিত না, মাইনর কাউন্টি খেলতাম, 3 মাস মাইনর কাউন্টি খেলে আসলে আমাদের স্কিল লেভেল অন্য লেভেলে চলে যেত। যারা টেস্ট খেলেন, কই তারা তো কোনো সময় শুনি না যে একটু ইংল্যান্ডে গিয়ে মাইনর খেলার চেষ্টা করতেছেন। আমি ধরে নিচ্ছি চ্যাম্পিয়নশিপে আপনাদের কেউ নিবে না, কাউন্টি টিমে আপনারা এখনই টিম পাবেন না, মাইনরে যান না। পূজারার মতো মানুষ গিয়ে মাইনরে খেলার চেষ্টা করে, পরে অবশ্য মেজরে টিম পাইছিল ওই বছর, কিন্তু চেষ্টা তো করছে। কিন্তু বড় বড় লেজেন্ডারি ব্যাটসম্যান যখন ব্যাট প্যাচে গেছে মাইনরে খেলছে, ইংল্যান্ডে গিয়ে মাইনরে খেলে নিজেরে শুধরানোর চেষ্টা করছে। এই প্রবণতাটা আমাদের ভিতরে একদম নাই। ফলে টেকনিক বলি, কোচের দায় বলি, আম্পায়ারের কথা বলি, সবই আসলে ব্র্যাকেটে থাকবে। সব কিছুর পরে আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে নিজের দুর্বলতাকে অ্যাড্রেস করে সেটা নিয়ে কাজ করতে হবে। ইগো দেখানো যাবে না। দেখেন, সকল ধর্মে, সকল শাস্ত্রে, আপনার ইসলাম বলেন, আপনার হিন্দু ধর্ম বলেন, সকল ধর্মে অহংকার দেখানোটা খুব নিষেধ। ওই জিনিসটা জীবনেও যেমন নিষেধ, খেলাধুলায়ও এটা দেখানো যাবে না। নিজেরে নত রাখতে হবে, নিজেরে নত রাখতে পারলে উন্নতি হবে। সবাই আশা করি সেই পথে থাকবো আমরা। সেইটা হলে আমরা এই খেলোয়াড়দেরই আবার প্রশংসা করে কন্টেন্ট বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।